নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। অঙ্গমহি সগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে আসতে চলেছে পৌষ কালী পুজো, অর্থাৎ 2024 সালের শেষ অমাবস্যা। পূর্ণিমা তো চলেই গেছে, কারণ 2024 সালে আমরা আর পূর্ণিমা পাবো না। আবার নতুন বছর 2025-এ। তা 30শে ডিসেম্বর সোমবার, 14ই পৌষ 1431 বঙ্গাব্দের এই পৌষ কালী পুজো। এই উপলক্ষে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে, আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন প্রতিদিন অনুষ্ঠানে, ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি কিন্তু মাতৃ আরাধনার ব্যবস্থা করেছি। তাই এবং এই মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের অন্ন ভোগ প্রতিবারের মতো বিতরণ করা হবে। এই ইচ্ছাময়ী কালীবাড়িতে এই পৌষ কালী পুজো বা বকুল অমাবস্যায় অনেক মারাত্মক কঠিন কঠিন কাজ হয়। জটিল থেকে জটিল সমস্যা থেকে মানুষ বাঁচে, মানুষ মুক্ত হতে পারে। এই অমাবস্যার বিরাট গুরুত্ব এবং প্রবল শক্তিশালী একটা অমাবস্যা আমরা পেতে চলেছি। মা কালী অত্যন্ত এখানে জাগ্রত থাকেন। আমাদের ভক্তদের উপর তিনি সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন এবং গ্রহ সংস্কারের জন্য এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সত্যিকারে গ্রহ সংস্কার করাতে চান, যারা নানান সমস্যায় ভুগছেন, নানান জ্বালায় অস্থির, শুনুন, আমাকে অযথা ফোন করে ভাগ্য বিচারের কথা এখন এই সময় বলবেন না, কারণ হাতে কয়েকটা গোনা দিন। আমি খুব চাপের মধ্যে এখন রয়েছি, প্রচুর কাজের চাপ। সেই জন্য বলি, কারণ কলিতে এই যে দশমহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মা মহাকালী। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাজা বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই যে দশ মহাবিদ্যা কলিতে অত্যন্ত ফল দান করে থাকে, আর প্রথম বিদ্যাই হলো কালী, মহাকালী। তাহলে একজন কালী সাধকের মানে গুরু রহস্য হলো কালী সাধন করলে আমরা কি কি পেতে পারি, কালী সাধনের দ্বারা আমরা কোন কোন বিষয় সাফল্য পেতে পারি, কোন কোন বিষয়ে আমরা লাভবান হতে পারি, জানতে হবে। প্রথম কথা হলো, যিনি কালী সাধনা করেন তাদের জিভে বসে থাকেন সরস্বতী, আর গৃহে থাকেন মহালক্ষ্মী। তার সাথে থাকে চতুর্বর্গ ফলপ্রাপ্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই মহামায়ায় রূপী কালী দিয়ে থাকেন। ওই জন্য সাধক যারা, আমরা সাধক কমলাকান্তের কথা জানি, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানি, সাধক প্রবর বামা খ্যাপার কথা জানি, তারাপীঠের সচল শিব বলে আমরা যাকে চিহ্নিত করি, বলে থাকি। আমরা রামপ্রসাদ কালী নৈহাটির, অর্থাৎ
আমাদের বঙ্গে বিভিন্ন রূপে মহাকালী পূজিত হয়ে থাকেন। কোথাও তিনি শ্যামা কালী, কোথাও সিদ্ধেশ্বরী কালী, কোথাও দক্ষিণা কালী, কোথাও গুজ্জ কালী, কোথাও শ্মশান কালী, কোথাও বুড়ি কালী। যে রূপই আমরা আরাধনা করি না কেন, তিনি কিন্তু আমাদের আশীর্বাদ দানের জন্য প্রস্তুত হয়ে থাকেন, সর্বদা সচেষ্ট হয়ে থাকেন। ভক্তকে কল্যাণ সাধনের জন্য সর্বদা উনি চেষ্টা করে থাকেন। এই দেবী মহামায়া সর্বদা চেষ্টা করেন কিভাবে ভক্তকে রক্ষা করা যায়। তা সেই রকমই আমরা একটি কালী পুজো সামনে পেতে চলেছি। কারণ আমাদের সাধারণ মানুষের যে দর্শন আর সাধকদের মধ্যে যে দর্শন, এর মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আমরা মহাকালীকে কি দেখে অভ্যস্ত? যে মহাদেব শুয়ে রয়েছে স্বামীর বুকের উপর, মা দাঁড়িয়ে আছেন বিভিন্ন ভঙ্গিতে, আর এবং তিনি লজ্জায় জিভ কেটেছেন, মানে জিভ বার করেছেন। তা ঠিক নয়, এর নিগুড় তথ্য আছে। আমরা সাধারণের দর্শনে, সাধারণ মানুষের চোখে আমরা তাকে মৃন্ময়ীতে বা প্রস্তর মূর্তিতেই তাকে ভেবেছি, কিন্তু সাধকরা তাদের দর্শন, তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। আসছি সে প্রসঙ্গে, দেখে কে আছে। হ্যালো 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 আচ্ছা, কোনোবার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হতে পারে। তাহলে বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্রটার মধ্যে শুধু নয়, এর মধ্যে তন্ত্রশাস্ত্রের কথা আমি বলছি। আজকে যে আমি আলোচনা করছি এই কালী তত্ত্ব নিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি সল্টলেক থেকে বলছিলাম। সল্টলেক, আচ্ছা। দেখা হয় আমার অনুষ্ঠান? বহুদিন ধরে দেখি আপনার অনুষ্ঠান, বহুদিন ধরে দেখি। আচ্ছা, কেমন লাগে? খুবই ভালো লাগে। আপনার টিপস টোটকাগুলো ঘরের ছোটখাটো কাজের জন্য করি, তো সেগুলো ফল পাই। যাক, চেষ্টা করো, তাই তো? একদম 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 স্যার। আচ্ছা, আজকে কার সম্পর্কে? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো, আগে নামটা বলো। আর আমার নাম হচ্ছে অজিত রায়। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 4th এপ্রিল হ্যাঁ। 1984। সময় বলো। সময় হচ্ছে সকাল 10:35। জন্মস্থান কোথায়? কলকাতা হয়েছে স্যার। কলকাতা। জন্মবার হচ্ছে বুধবার পাচ্ছি। আমি ক্ষণার বচন ধরে বলতে পারি, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ঠিক আছে? এবার তোমার রাশিচক্র অনুযায়ী বলতে পারি, তোমার মেষ রাশি, মিথুন লগ্ন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী যে 2025 সাল আসতে চলেছে, তাদেরকে একটা আমি মেসেজ দিতে চাই যে তাদের শনির সাড়ে সাথী শুরু হচ্ছে 29শে মার্চ 2025 সালের, অর্থাৎ 29শে মার্চের পর থেকে শনির সাড়ে সাথে প্রভাব তাদের কিন্তু শুরু হচ্ছে। এবার শনি মানেই কিন্তু একটা ভয়, ভীতি, এইটা কিন্তু মনে করাটা কিন্তু ভুল। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনির মধ্যে প্রচুর ন্যায় ভঙ্গিমা রয়েছে, দৃষ্টিভঙ্গি শনির আলাদা। তোমার শনি তুলায় অবস্থান করছে। তুলায় শনি কিন্তু খুব খারাপ ফল দেবে না সাড়ে সাতিতে। হ্যাঁ, একটা ফেজ কিন্তু দেখো, 7.5 বছর তো শনির সাড়ে সাথে প্রায় একটা ঘর করতে 30 মাসের কাছাকাছি সময় নেয়। কিন্তু
এই 30-30 করে 90 মাসের একটা গল্প। কিন্তু তোমারকে যেহেতু তুলায় শনি, শনি কিন্তু তোমার কর্মের ভাগ্যপতি, ভাগ্যপতি পঞ্চমে তুলায় রয়েছে, এটা একটা অতীব শুভ ইন্ডিকেশন। সমস্যাটা কোথায়? শনির সঙ্গে বুধের সম্পর্ক ঠিক আছে, কিন্তু শনি চন্দ্রে যে দৃষ্টি বিনিময়, যেহেতু তোমার মেষ রাশি, চন্দ্র বসে আছে মেষের ঘরে এবং শনি বসে আছে পঞ্চমে, তাহলে শনি সমসপ্তমে চন্দ্রের সঙ্গে দৃষ্টি দেওয়াতে কি হচ্ছে? মানসিক একটা অসন্তোষ, মানসিক একটা হয়রানি, মানসিক একটা প্রভাব এটা কিন্তু অত্যন্ত পরিমাণে পাচ্ছি। তোমার মধ্যে কিন্তু এই জিনিসগুলো অত্যাধিক মাত্রায় কিন্তু একটা টেনশন, একটা হতাশা, কি হবে ভাব, আগামী দিন কিভাবে চলবো, এই বিষয়গুলো উঠে আসছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার, একদম একদম ঠিক স্যার। 7:30 যেমন শুরু হচ্ছে, 7:30 যে হাত পা গুটিয়ে বসে থাকবো তা করলে হবে না। আমি 7:30 প্রভাব থেকে কিভাবে মুক্ত হব তার জন্য আমাকে চেষ্টা করতে হবে, সদা সচেষ্ট হতে হবে। আমার কথাটা বোঝাতে পারছি? একদম। আর একটা বিষয় হচ্ছে, তোমার এখানে মঙ্গলের যে অবস্থান, ষষ্ঠে মঙ্গল, রোগ আর রিপু আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি, তাহলে ষষ্ঠপতি ষষ্ঠে রয়েছে, এটা খারাপ নয়। কিন্তু কিন্তু এই মঙ্গলের উপর রাহুর একটা পূর্ণ দৃষ্টি রয়েছে, যাকে বলছি ছন্ন ছাড়া দোষ। তোমার জীবনে সব কিছু আছে, কিন্তু ছাড়া ছাড়া ভাব, গা ছাড়া মনোভাব। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক। মানে থেকেও তুমি ঠিক গুছিয়ে উঠতে পারোনি এখনো অবধি। কিন্তু আগামী দিন আমি তোমাকে একটা আশার আলো শোনাই, আগামী দিন কিন্তু ভালো সময় তোমার আসতে চলেছে। আগামী দিনটা অত্যন্ত কিন্তু একটা শুভ সময় আসতে কিন্তু চলেছে। কারণ দশা চলছে তোমার এখানে, রাহুর দশা 2033 সাল পর্যন্ত চলবে। শুক্রের ঘরে আমি দেখেছি রাহু কিন্তু খুব খারাপ ফল দেয় না, যদিও দ্বাদশ অর্থটা ব্যয় হয়ে যাবে, সঞ্চয়টা তোমার সেই অনুপাতে হবে না, তবে খারাপ ফল দেবে না। দ্বাদশে রাহু খারাপ ফল দেয় না। আর রবি শুক্রের যে ধননাশ দোষ, এইটা কিন্তু একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে। এখানে এই যে রবি শুক্র, আমরা তো বলি ধননাশ দোষ, তোমার ক্ষেত্রে এখানে দেখো কর্মস্থানে রবি আর শুক্র উচ্চস্থ অবস্থায় রয়েছে, তুমি কিন্তু কাজ কর্মহীন কোনোদিন হবে না, কিছু না কিছু কাজ করবে, রোজগার করবে এবং অর্থ উপার্জন করবে। সবাই অন্য জ্যোতিষী বলবে এমা এত দারিদ্র দোষ, ধননাশ দোষ, কিন্তু আমি আমার গভীরে গিয়ে চিন্তা করতে হবে না, তোমার হবে না। হয়তো টাকা কম বেশি হতে পারে, কেউ হয়তো অল্প খেটে বেশি রোজগার করে, আবার কেউ সারাদিন রোজগার খেটে অল্প রোজগার করে। টাকার পরিমাণের সেটা বিচার্য নয়, তুমি সচ্ছলভাবে চালিয়ে নেবে কাজ, তোমার কিন্তু দরজায় করা নাড়বে। তোমার রাশিচক্রে দারিদ্র দোষ থাকা সত্ত্বেও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেহেতু শুক্র উচ্চস্থ অবস্থায় রয়েছে, শুক্র যার ভালো, এবং শুক্র তোমার দ্বাদশপতি এবং পঞ্চম ঘরের মালিক, সে কোথায় রয়েছে? দশমে, কর্মস্থানে। কর্মস্থানে শুক্র যদি উত্তুঙ্গস্থ হয়, সে কিন্তু সবার মন জয় করে নিতে পারে, চট করে মন জয় করে নেওয়ার মতো মানসিকতা তার মধ্যে রয়েছে। এইটা কিন্তু রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি। শনিচন্দ্রের এই বীজ দোষটাকে এই সামনে পৌষকালী যে পুজো আসছে, এতে চেষ্টা করো ঠিক করে নেওয়ার। তার সঙ্গে বলবো আর একটা কথা হচ্ছে ছন্ন ছাড়া দোষ, এই দুটো দোষকে চেষ্টা করো 14ই যে পৌষ বা 30শে ডিসেম্বর 2024 সোমবার, এই দিনটাকে কাজে লাগাও, অবশ্যই ভালো হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একদম 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 স্যার। না আমি কোনো যদি ভুল বলে থাকি, যদি তোমার কথার মধ্যে মানে আমার কথার মধ্যে তোমার সঙ্গে মিসম্যাচ হয়, তাহলে তুমি আমাকে এখনই বলতে পারো।
না না স্যার, একদমই আমার জীবনে কারণ আমি চ্যালেঞ্জ নিয়ে জ্যোতিষ করি, আমার অনুষ্ঠানগুলো দেখো তো, কেউ যে কোন দর্শক ফোন করে একটা না বলার আমি জায়গা রাখি না। কারণ বলবে কি করে স্যার, আপনি তো সঠিকই কথা বলছেন, বললেন না সে তো বলবে যে না দাদা এটা ঠিক না। কারণ দায়িত্ব নিয়ে কথা বল, তুমি কিন্তু যাবে এই রাহু দশাটাকে তুমি কাজে লাগাও, একটু বুস্ট আপ করো, একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তুমি নিশ্চয়ই তোমার ভালো হবে হবে হবে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, তাহলে ফিরে আসি আমরা পৌষ কালী পুজো, পৌষ মাসের কালী পুজো। এখন তাহলে আমরা কি বাংলা আমরা কালী সাধনের জায়গা, মা কালী। আজকে আপনারা ডাকাত কালীর কথা শুনেছেন তো, যারা ডাকাতি করতে যেত তারা মা কালীর পুজো করতে যেত, পুজো করে ডাকাতি করতে যেত। কেন? তাহলে কালী সাধনে কি হয়, যারা হচ্ছে প্রকৃত কালী সাধক করলে, বুঝি বললাম, তাদের হচ্ছে জিভে সরস্বতী বসবাস করে, গৃহে লক্ষ্মী এবং স্বয়ং মহামায়া তার সঙ্গে থাকে। সঠিকভাবে কালী সাধন যদি করা যায়, অনাচার নয়। অনাচার যখন খুব বেড়ে গেছিল তখন মাই স্বপ্নাদিষ্ট দিয়েছিল কৃষ্ণচন্দ্র আগম বাগিসকে, মা মানে মহামায়া, যে আমি বাবা আমি তোমায় বলছি তুমি তন্ত্রের বই লেখো। কৃষ্ণচন্দ্র আগম বাগীশ মহাপ্রভু চৈতন্যদেবের সমসাময়িক, তিনি এসেছিলেন। দুজনের ভিন্নভাবে মত হতে পারে, কিন্তু শ্যাম আর শ্যামা একই অঙ্গে। রূপ দেখে কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেছিল আগম বাগীশ। এ গুরুতত্ত্ব, এ গুহ্য তত্ত্ব, গুচ্ছ বিদ্যা, আমি খুব কষ্ট করে এগুলোকে অর্জন করেছি, এমনি এমনি নয়। ওই যে বললাম, আমাদের দর্শনের সাথে সাধকদের দর্শন কখনোই মিল হবে না। আমাদের যে ফিলোসফি, কারণ আমরা ওই মূর্তিকে ওইভাবে দেখে অভ্যস্ত। আমরা হাত জোগে প্রণাম করি, মা আমাকে চাকরি দিও, মা আমাকে ব্যবসায় ভালো করো, আমার সন্তানকে ভালো রাখো, মা আমার 2025 সালে যেন বাড়িটা হয়ে যায়, আমি যেন গাড়িটা কিনতে পারি, আমি একটা ফ্ল্যাটের সন্ধান পেয়েছি, এটা যেন হয়ে যায়। এই তো আমাদের চিন্তাধারা। কেন আমরা গৃহী, আমরা সেই স্তরে পৌঁছতে পারিনি। আসছি, দেখে নি দ্বিতীয় কলার কে আছে, তারপরে আসছি সে প্রসঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি খড়গপুর থেকে বলছিলাম। খড়গপুর, কি নাম? সুমিত রায়। আচ্ছা, এটা কি পশ্চিম মেদিনীপুর পড়ছে? হ্যাঁ। আজ বলো, জন্ম তারিখটা বলো। অ্যাকচুয়ালি দাদা আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। ও বোনের, আচ্ছা বোনের নামটা? মামুনি রায়। আচ্ছা, জন্ম তারিখ? 18/4/1998। 18/4/1998। সময়? সকাল 7টা। ওর জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ শনিবার। ওর রাশি হচ্ছে ধনু রাশি, বৃষ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ দাদা, কিছু প্রশ্ন ছিল। আমি আগে বলে নি, তারপর তুমি প্রশ্নগুলো শেয়ার করবো। আগে বলে নি, চন্দ্রের দশা চলছে, ওর রাশি লগ্নটা বলে দিই আগে। ধনু রাশি, বৃষ লগ্ন, মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র, নক্ষত্র চরণ 4 পেয়েছে। কেমন? ও রাক্ষসগণ। আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি তোমার বোনের, বুধ কিন্তু দ্বিতীয় পতি এবং চতুর্থ পতি বুধ, দ্বিতীয় এবং পঞ্চমপতি, দ্বিতীয় পঞ্চমপতি বুধ এখানে একাদশে নিচস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে ওর যেটা সে সমস্যা হবে, কিছুটা মেন্টাল ডিস্টার্ব তৈরি করবে, মানসিক। ওর বিয়ে হয়েছে? না বিয়ে হয়নি। আচ্ছা, কারণ বিয়ের জায়গাটা বলি, কারণ এই যে সপ্তমের যে লর্ড মঙ্গল, সেই মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে আছে রবি যুক্ত হয়ে, ওর বৈশাখ মাসে জন্ম, ঠিক আছে? এইবার শনি রবি মঙ্গল এই দ্বাদশে মানে 12 হাউস এখানে অবস্থান করছে।
এইবার মঙ্গল, কারণ রবির 7.5 ডিগ্রির মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু কি হবে, এই মঙ্গল কিন্তু দগ্ধ হয়ে যাবে। শুধু মঙ্গল দগ্ধ হয়ে যায়নি, শনিও এখানে দগ্ধ। দগ্ধ মানে ঝলসে যাওয়া, পুড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এই যে মঙ্গলটা যখনই পুড়ে গেল, তাহলে সপ্তম ভাবের মালিক সেটা যে মঙ্গল, সে উচ্চস্থ থেকেও মানে নিজের ঘরে থেকেও সে কিন্তু ফল দিতে পারছে না। তার যার জন্য বিয়েতে বিলম্ব, বিয়েতে হওয়ার আগে কিছু সমস্যা, সম্বন্ধ এসে কেটে যাওয়া, সম্বন্ধগুলোকে ম্যাচিওর না করা, এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? একদম 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 ঠিকই বলেছেন আপনি। তাই তো? একদম ওর কি চট করে মাথাটা গরম হয়ে যায়? একদম একদম অল্পেতেই মানে অধৈর্য হয়ে যায়। একদম একদম তোমার বোন অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলে। একদম একদম ঠিকই বলেছেন দাদা। ঠিক। আচ্ছা বিয়ের কি, আচ্ছা ও কি চাকরির করে চেষ্টা করছে বা চাকরি করছে? হ্যাঁ দাদা, আমার প্রশ্নটা ছিল যে ও এমন এমন কথা বলে বা এমন এমন কাজ করে আমরা বুঝে উঠতে পারি না যে ও মেন্টালিটি একটু প্রবলেমের মধ্যে রয়েছে, নাকি ও সত্যি সত্যি বলছে, ওগুলো ঠিকই বলছে, কেউ কিছু খারাপ বা কোনো কিছু ক্ষতি করে রেখেছে, এগুলো আমার জানা ছিল। তার সঙ্গে শরীর স্বাস্থ্য, তার সঙ্গে দেখো আমি বলি, ও তুমি যেটা বলতে চাইছো, ওর মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। একদম একদম নেগেটিভ মানে অশুভ শক্তির প্রভাব। এই অশুভ শক্তির প্রভাব থাকায় যেটা আমি পাচ্ছি, ওর মধ্যে এখন একটা চাইল্ডিশ ভাব, এখনো কিছু ভুলভাল কাজ করে ফেলা, সিদ্ধান্ত নিতে না পারা, মানসিকভাবে ও একটু কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। একে বলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ওর মধ্যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি দেখতে পাচ্ছি। আমরা ডাক্তারও দেখাচ্ছি মেন্টালি। হ্যাঁ ডাক্তারটা দেখাও। ওর কিন্তু হ্যাঁ দীর্ঘদিন ধরে যে ওকে ওষুধ খেতে হবে তার না, তার পাশাপাশি আমি বলবো একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। এই যে নেগেটিভ এনার্জি ওর ওপর যে খুব খুব প্রভাব বিস্তার করে রয়েছে, এই নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ করতে হবে, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশনটা তৈরি করতে হবে। এটা যদি ঠিক করে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু চিন্তার কিছু, অর্থাৎ নেগেটিভ এনার্জি অশুভ শক্তিকে দূর করে তাড়িয়ে দিয়ে শুভ শক্তিকে নিয়ে আসা ওর জীবনে। তো তাহলে কি হবে, ডাক্তারের ওষুধটাও ভালো কাজ করবে, ও কিন্তু সমাজের মূল স্রোতে ফিরতে পারবে, পরিবারের মূল স্রোতে ফিরতে পারবে। অ্যাকচুয়ালি স্যার ওর যে সমস্যাটা মানে হচ্ছে ওর ক্যারিয়ারের দিক থেকে, মানে ক্যারিয়ারে একটু ডেভেলপ করতে পারিনি। শুধু ক্যারিয়ার না, ওর পিছনে তোমাদের কিন্তু অনেক গোপন শত্রু আছে রয়েছে। গোপন শত্রু বলতে ওই ঘরের মধ্যেই রয়েছে, ঘরের মধ্যেই পাশেই তোমার। তাও বলছি মহিলা থেকে শত্রু আসছে, তার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি। এই মহিলা থেকে শত্রু আসছে, এরা নানা ভাবে প্রভাব বিস্তার করছে। মিলিয়ে নাও আমার কথা, আমি দায়িত্ব নিয়ে বলছি। একদম 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 আপনি যার কথা বলতে যাচ্ছেন আমি বুঝতে পেরেছি। কেউ বুঝতে পেরেছো? আগে তোমাদের বাড়িতে আসা যাওয়া করতো খুব, এক সময় ভালো ভালো কথা বলতো, বসে তোমার মার সঙ্গে গল্প করতো, চেনা পরিচয়। এখন এখন একটু মুখ ঘুরিয়ে চলে যায়। মিলিয়ে নাও আমার কথা, এখন একটু মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। একদম তোমার বোনের আমি যদি বলি, এই যে তোমার রবি অত্যন্ত পাওয়ার হয়ে গেছে, রবির পাওয়ারটার জন্য মঙ্গল আর শনি দুটো গ্রহ ঝলসে গেছে, রোস্ট হয়ে গেছে। তাহলে এই জায়গাটাকে, এই যে ঝলসে যাওয়া জায়গাটাকে আমার ঠিক করতে হবে। তার জন্য কি প্রতিকারের প্রয়োজন? অবশ্যই একটা সাপোর্ট। এই যে সামনে যে পৌষকালী পুজো, 14ই পৌষ 30শে ডিসেম্বর আমি করতে চলেছি। যদি মনে হয় তোমাকে আসতে হবে না, তুমি খড়গপুর থেকে ফোন করে, যেহেতু অনলাইনে আমার কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে এবং কোনো জিনিস যদি প্রয়োজন পড়ে আমি ঘর পর্যন্ত পৌঁছে দেব, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ এই সময়টা অশুভ শক্তি কাটানোর একটা মোক্ষম তিথি, মোক্ষম যোগ।
এই যে সময়টা অশুভ শক্তিকে, অশুভ শক্তির প্রভাব থেকে বাঁচার জন্য একটা মোক্ষম তিথি, মোক্ষম যোগ, আমি বলছি দায়িত্ব নিয়ে। বোঝাতে পারছি কথাটা কি? আমি তোমার কানে প্রবেশ করছে যে আমি বলছি, কারণ কালী সাধনা এমনই একটা সাধনা যেটাতে সমস্ত শত্রু বিজয়, শত্রু জয়, শত্রুর মুখে চুনকালি পড়ে যায়। আজকে মহামায়ার যে শক্তি রূপিণী যে মহাকালী, মুন্ড মালা দিয়ে তিনি ঢেকে রেখেছেন, চারটে হাত, এক হাতে অসি মানে খড়গ, এক হাতে কি অভয় মুদ্রা, অভয় মত বলছে আমি, তুমি যাও আমি আছি, তুমি করো। এক হাতে মুন্ডমালা মানে মুন্ড ধরে রেখেছে, এক হাতে অন্নদান। তাহলে এই তিনি তো অন্নপূর্ণা, তিনি স্বয়ং লক্ষ্মী, তিনি স্বয়ং জগদ্ধাত্রী, তিনি স্বয়ং হচ্ছে সরস্বতী। এই জন্য তো আমাদের কালী পূজা প্রচলন। আজ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, কালীঘাটের মা আনন্দময়ী মা, তোমার তারাপীঠে যে তারিণী তারা মা, আজকে বাংলায় বিখ্যাত, মানে কালী পুজোতে মানুষ মেতে ওঠে। ওই জন্য আমি বলি, এবং এর তন্ত্রের জন্য শ্রেষ্ঠ রাত 300, আমি বারবার বলি যে বছরে 365 দিন আর একটা 6 ঘন্টা, কারণ লিপিয়ার থাকে, আমি সেই 365 ধরেই বলছি, 365 দিনই মা জাগ্রত থাকেন। কিন্তু কিছু ক্ষণ বা তিথির গুণে অনেক কাজ কিন্তু আমরা করে নিতে পারি। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। কপালে আমাদের যেটা নেই সেটা ক্ষণ বা তিথির গুণে আমরা অবশ্যই করতে পারি, করে নিতে পারি। সেই সুযোগটা আমাদের এসে গেছে হাতের ডগায়, হাতের কাছে, আমরা করায়ত্ত করে নিতে পারি। ঠিক আছে? তাহলে গ্রাম আমাদের প্রচলিত ভাষায় কালী সাধনা, কালী সাধকের যে দর্শন, আমাদের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে আমরা মাকে কি দেখি? মৃন্ময়, মাটির মূর্তি, প্রস্তর মূর্তি, ফটোতে দেখি। কিন্তু যারা সাধক এসেছিলেন, সাধক প্রবর, বামা খ্যাপা, যে প্রসঙ্গে নিয়ে আলোচনা করছিলাম, সাধক রামপ্রসাদ সেন, শ্যামনগরের মূলাজোরের কালী, নিশ্চয়ই যার নাম শুনেছেন, যে গান শুনে মায়ের মুখ গঙ্গার দিকে চলে গেছিলেন, মানে ঘুরে গেছিলেন। তাহলে বুঝুন, গানের মধ্যে দিয়েও কিন্তু এই যে শ্যামা সঙ্গীতগুলো যে আমরা শুনি, প্রসাদ বলে ভক্তি মুক্তি মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। কতটা মানে গুরু কথা! এই যে প্রসাদ বলে ভক্তি মুক্তি মাথায় রেখেছি, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। প্রসাদ মানে রামপ্রসাদ সেন। উনি মাকে চিন্ময় রূপে দেখতেন, চিন্ময় সাক্ষাৎ জগদম্বার সঙ্গে তার কথা হতো, বাক্যালাপ হতো, কথার আদান প্রদান হতো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেমন মা ভবতারিণীকে 5 বছরের কন্যা হিসেবে দেখতেন, আবার তিনি 5 বছর শিশুর মতো হয়ে যেতেন। মায়ের কাছে তার আবদার, মায়ের কাছে তার অনেক রকমের, কারণ ওনাদের যে দর্শন আলাদা, উচ্চ মার্গের দর্শন, যেটা আমরা সাধারণভাবে, আমরা তো গৃহী, আমরা জড় জগৎ নিয়ে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড নিয়ে রয়েছি। মায়ের সঙ্গে সন্তানের, বালকের যেমন সম্পর্ক হয়, ওনাদের ঠিক সেরকম চিন্ময় ভাবে উনি কিন্তু তারা করতেন, সেইভাবে মাকে দেখতেন। এই জন্য কালী সাধনার কথা শাস্ত্রে বলা হয়েছে, তন্ত্র শাস্ত্রে।
এবং নিগুড় তত্ত্ব, গুপ্ত গুহ্য বিদ্যাতন্ত্র, গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। আর এই সময়টা গ্রহ সংস্কারের জন্য শ্রেষ্ঠ তিথি। এই সময়টার মূল্য অনেক। রামপ্রসাদ গানের মধ্যে দিয়ে অনেক তথ্য দিয়ে গেছেন, অনেক কথা বলে গেছেন। কালি কালি বল রসনা, অর্থাৎ রসনা মানে জীব, জীবকে সবসময় কালি কালি বলো, কারণ কলিতে কালি ছাড়া, অর্থাৎ শ্যাম আর শ্যামা প্রভেদ নয়। ওই যে বললাম সমসাময়িক যুগে কৃষ্ণচন্দ্র আগমবাগ এসেছিলেন, তখন তন্ত্র নিয়ে অনাচার চলছিল। যখন যুগে যুগে এই অনাচার বাড়তে লাগবে, তখনই তো ধরাধামে ভগবান আসেন বা ভগবতী আসেন দুষ্টের দমন আর শিষ্টের পালন করার জন্য। কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি হুগলি থেকে বলছিলাম। হুগলি? হ্যাঁ। কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে জানবো। দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ, আপনার প্রোগ্রাম নিয়মিত দেখা হয়। আচ্ছা, কেমন লাগে? খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। আপনি যে কথাগুলো বলেন পুরো যুক্তিবাদী কথা বলেন। আমি তো কারণ দর্শনের উপর আমার কথা, আমি বাস্তব কথা বলবো। কারণ ওই গায়ের পরে পা তুলে দিয়ে সে পঙ্গু সারানোর ব্যাপার নয়। আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি, বিজ্ঞানসম্মত জ্যোতিষটাকেও দিই। এই যে 2025 সালে যে গ্রহদের সঞ্চার আমার এখন থেকেই হচ্ছে, কেন অনেকেই বলতে পারবে না। মঙ্গল তো একটা ঘর থেকে একটা ঘরে যেতে 45 দিন টাইম লাগে, কিন্তু মঙ্গল সেখানে একবার মিথুন কর্কট করে 7ই জুন পর্যন্ত কেন থাকছে, অনেক জ্যোতিষী উত্তর দিতে পারবে না। কারণ আমি জ্যোতিষটাকেও গুরুত্ব দিই। ওই লোভ দেখানো, টোপ দেওয়া কথা আমি কিন্তু বলতে ভালোবাসি না। আমি শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিয়ে যাই। বারবার বলি, অনেক যারা যারা টোপ দিচ্ছে তারা জ্যোতিষ সম্পর্কে কিচ্ছু জানে না। ঘুরে আসুন, আমি 2-1 জায়গায় ঘুরে আমার কাছে আসুন, আমি দায়িত্ব নিয়ে বলবো। কোনো ব্যাপার নেই যে আমাকে শুনে আসতে হবে, কারণ আমি শিক্ষার আলোকে আমি এখনো শিখছি, শেখার শেষ নেই। শুনুন, নত হলে তবে পরিণত হওয়া যায়। যে নত হতে পেরেছে সেই পরিণত হয়। যে বলে আমি সব শিখে ফেলেছি, জানবেন লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি এখনো পড়াশোনার চেষ্টা করি যে কি আরো মানুষকে কিভাবে সার্ভিস দেব, কি করে মানুষের চোখের জলটা মোছাবো, কি করে মানুষের দুঃখের দিন ঘোচাবো, কি করে একটু সুখের আলো দেখাবো, তার পদ্ধতি কি, তার কোথায় তার রহস্য। যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আমি বারবার বলি কি বলি না? হ্যাঁ একদমই। বলো তোমার জন্ম তারিখটা বলো। আজ অনেক প্রসঙ্গে কথা চলে এলাম, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 17ই আগস্ট 1995। সময় বলো। সময় হচ্ছে সকাল 8টা, হুগলি। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। রাশি হচ্ছে তোমার মেষ রাশি এবং কন্যা লগ্ন। এক্ষুনি বললাম, মানে প্রথম কলার ছিল। মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 শুরু হচ্ছে নতুন বছরের গোড়ার দিকে, অর্থাৎ 29শে মার্চ 2025 সাল। 29শে মার্চ সামনের বছর থেকে কিন্তু মেষ রাশির 7.5 শুরু হয়ে যাচ্ছে। এই 7.5 শুরু হলে আমি বলেছি, আবার বলছি, শনি কিন্তু ন্যায়কারক গ্রহ। 7.5 নিয়ে অযথা হয়রানি হবেন না, অযথা ভয় পাবেন না। ন্যায়ের দেবতা, ন্যায়কারক গ্রহ যদি আপনার ফেভারে থাকে, আপনি যত পারবেন আপনি কিন্তু ফলাফল পেতে শুরু করবেন, পেতেই থাকবেন।
ফলাফল পেতেই থাকবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে রাহু চন্দ্রের গ্রহণ দোষ পাচ্ছি। তোমার জীবনটা আপস অ্যান্ড ডাউন, জীবনে চরম ওঠা নামা। হ্যালো, হ্যাঁ একদমই ঠিকই বলছেন। জীবনে তোমার চরম ওঠা নামা, দেখো চিন্তা করে, একদম। কোনো কাজ স্মুথলি হয় না, ধাক্কা খেতে খেতে তোমায় চলতে হয়। হ্যাঁ হ্যাঁ যার জন্য করবে, তুমি জেনে রাখো তোমার কপালটা এমন, যার জন্য করবে তার কাছে ধাক্কা খাবে, হোঁচট খাবে খাবে খাবে, লিখে রেখে দাও। হ্যাঁ হচ্ছে এখন হচ্ছে। আচ্ছা, বলছেন একটা কথা বলো তো, কর্ম নিয়ে দুশ্চিন্তা চলছে? কর্ম নিয়ে এমন একটা কাজ করি, আমি চাইছি মানে আর একটু বেটার অপশন। বেটার, কিন্তু তোমার এখানে স্যাটিসফ্যাকশন কিন্তু একদম নেই। এখানে কিন্তু তোমার সন্তুষ্টির বড় অভাব, তোমার জব স্যাটিসফ্যাকশনটা একদম নেই। এখানে সন্তুষ্টির বড় অভাব কিন্তু আমি অনুভব করছি। কেমন? একদম স্যার ঠিকই। কারণ তোমার জবের ক্ষেত্রে দশম ভাব এখানে পীড়িত, দশমের সঙ্গে 12-এর একটা কানেকশন এখানে চলে আসছে, এবং দশমপতি এখানে নক্ষত্রভাবে দুর্বল পেয়েছে। ঠিক বুঝতে পেরেছ? কারণ দশম ভাবের যে গ্রহ সে 12-এ চলে এসছে। শুধু তাই নয়, নক্ষত্র ভাবে কিন্তু সে কিন্তু দুর্বল, ডিগ্রিগত ভাবেও দুর্বল পেয়েছে, দুর্বল হয়েছে। এই জন্য আর তার সাথে শনি চন্দ্র তোমাকে স্থির থাকতে দেয় না, তোমাকে সর্বদা তাড়িয়ে বেড়ায়। তুমি সবসময় একটা উদ্বিগ্নতা, উদ্ভ্রান্তর মধ্যে দিয়ে চলো। তুমি একটা উদ্বিগ্নতা তোমাকে সবসময় গ্রাস করছে। মাঝে মধ্যে পাজেল হয়ে যাও, মাথা কাজ করে না, কি করব, কি করলে ভালো হয়, কি করণীয় উচিত, কোনো সিদ্ধান্ত নিতে পারো না। হ্যাঁ কি না বলো? ভুল হয় যে কি করব না করব কিছু বুঝে উঠতে পারি না। তাহলে মাঝে মধ্যে তুমি আরেকটা কথা বলছি, তুমি সাবধানে থাকবে। তুমি কিন্তু লোকের দ্বারা কোনো প্রতারিত হতে পারো, লোকের দ্বারা হাসি মজার খোরাক হতে পারো। হ্যাঁ হয়েছিল একবারে। হ্যাঁ, খুব সাবধানে পা ফেলবে। চট করে লোকের কথায় বিশ্বাস করার আগে নিজেকে নিয়ে ভাববে। আগে নিজেকে দেখো, নিজেকে চেনো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের এই দেহ ভাণ্ডে। সাধকরা বলে গেছেন, এটা আমার কথা নয়, আমি সাধকদের জীবনী থেকে পড়ে বলছি। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের এই দেহ ভাণ্ডে। দেহ ভাণ্ডটা কিন্তু আমাদের হেলা ফেলার বস্তু নয়। এই দেহ ভাণ্ডের দিয়েই আমাদের কিন্তু আমরা এই যত বড় মহাপুরুষ এসছে, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সবাই, আমি সাধক প্রবর বামা খ্যাপা, কিন্তু এই দেহের সাধনার দ্বারাই কিন্তু তারা এগিয়ে গেছে। তারা বিশ্ব জয় করেছে, মানুষের মন জয় করেছে, মানুষকে ভালোবেসেছে, ভালোবাসার বার্তা নিয়ে এসছে। হ্যাঁ কি না বলবে বলো? একদমই স্যার ঠিকই বলছেন আপনি। কারণ মনের জোর সবচেয়ে বড় জোর এই দেহ ভাণ্ডের মধ্যেই রয়েছে, কিন্তু সেই জায়গাটাকে আমাকে খুঁজে বার করতে হবে। আমি বারবার একটা কথা বলি যে যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। যেখানেই সমস্যা সেখানেই সমাধান, আমি বলি। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, দেখো নিচে বড় বড় করে যাচ্ছে, অনেক ছেলে মেয়ে বেপথে চলে যাচ্ছে, 28 বছর 30 বছর কিচ্ছু করতে পারছে না। তাদেরকে রাইট থেকে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমার কর্তব্য। উচ্ছৃঙ্খল জীবন, শুধু ছেলেদের কথা না, মেয়েরাও দেখছি লেখাপড়া শিখেছে, অত্যন্ত গুণী একজন মেয়ে আমার কাছে এসেছিল, তার মা বাবা এসেছিল, মেয়েটা যদিও আসেনি, কারণ আমি তো ধারণ ছাড়া সাফল্য গোপনে কাজ করিয়েছি। সে একজনকে ভালোবেসেছে। দেখো, ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু আমাদের সামাজিকতা মেনে তো চলতে হবে।
কারণ সমাজ, আমরা তো সমাজ নিয়ে বাস করি। মানুষ হচ্ছে সামাজিক জীব। যাকে যে ছেলেটাকে ভালোবেসেছে সে হাইড করে গেছে যে সে তার একটা সন্তান আছে, সে বিবাহিত, সে কিন্তু লুকিয়ে গেছে। তখন মেয়েটা কিন্তু তার ভালোবাসার মধ্যে পড়ে গেছে, প্রথমে কিন্তু চায়নি, এবং পড়ে গিয়ে সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। যখন জানতে পারে এসব ঘটনা, সেই আত্মহত্যার শেষ মুহূর্ত থেকে আমি তাকে কাউন্সিলিং এর দ্বারা তাকে বাঁচিয়েছিলাম। জীবনে, আমাদের জীবনে চড়াই উতরাই আছে, জীবনে ভালো থাকলে মন্দ আছে, সুখ থাকলে দুঃখ আছে, আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। কিভাবে বেরোবো সেই উপায় আছে জানা আমার কাছে। হ্যালো, তা তোমার মধ্যে আমি বলবো রাহু চন্দ্রের গ্রহণ দোষ, বীজ দোষ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বীজ দোষ, এই দুটো জায়গাকে ঠিক কর। তার সঙ্গে ধনুরাজ দোষ, টাকা পয়সা ধরে রাখতে পারছো না, টাকা পয়সা একদম হাতে থাকছে না, একদমই স্যার, টাকা একদমই থাকছে একদম না। এর জন্য তুমি একটা অষ্টলক্ষ্মী বা কুবের যন্ত্রম করো, ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? 100% স্যার। আর তোমাকে লাইনে রেখে যে বাকি যে কথাগুলো বললাম সেটা ঠিক না ভুল? একদমই স্যার, ঠিকই বলেছেন আপনি, আমি তো মন দিয়ে শুনছিলাম। ঠিক আছে, ভালো থেকো। আরে যাবে কোথায়? এটা ক্যালকুলেশন, অঙ্ক। ওই যে বললাম মঙ্গল কেন থাকছে বলতে পারবে না। আমরা জানি 45 দিন পর মঙ্গল ঘর চেঞ্জ করে, মানে ঘর পাল্টায়। এই যে বৃহস্পতি এবারে 2025-এর অতিচারী গতি যাবে, মানে খুব তাড়াতাড়ি, এখন তো বৃষে রয়েছে, খুব তাড়াতাড়ি কর্কটে প্রবেশ করবে। কি করে, কেন, এর ব্যাখ্যা আছে। তার জন্য শিক্ষাটা দরকার। এবারে অতিচারী গতি বৃহস্পতির। আচ্ছা, তার আগে যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই। দক্ষিণ কলকাতায় 2টো চেম্বার, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা, 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী এবং তারামণ্ডলের উল্টো দিকে বুধবার 4টে থেকে 7টা, বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময় কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, রবিবার দিন থাকি এবং বিকেলেও যেদিন থাকি আপনারা একটু ফোন করে ভালো করে আসবেন। আর এই অমাবস্যাতে যে সকল অশুভ, মানে গ্রহ সংস্কারের জন্য একটা অমূল্য তিথি, আমি যে সকল যাদের চার্টের মধ্যে, জন্ম ছকের মধ্যে কুপ্রভাব রয়েছে, নেগেটিভ এনার্জিতে ভরপুর, কোথাও কিছু হচ্ছে না, একসময় 2 হাত ভরে রোজগার করতো, এখন খাবার পয়সাটা অন্যজন থেকে চেয়ে খেতে হচ্ছে, ব্যাংক থেকে লোন হয়ে যাচ্ছে, ধার হয়ে যাচ্ছে। যে ছেলেটা মেয়েটা একসময় দুজনকে প্রতি মুহূর্তে অনুভব করত, তারা দুজনের মুখে সব সর্বদা স্নেহপূর্ণভাবে অনুভব করতো, এখন তারাই আস্তে আস্তে পিছিয়ে সরে যাচ্ছে। কেন তারা পিছিয়ে সরে যাচ্ছে? তারা আসতে পারছে না সে মূল স্রোতে। নিশ্চয়ের মধ্যে কিছু আছে। তাহলে এই জায়গা থেকে কামিনী মোহিনী যে বশীকরণ, এই অমাবস্যা কিন্তু অত্যন্ত কাজ হয়, কারণ আমরা কামাখ্যা ধামের উপর ক্রিয়াগুলো করি। দশম মহাবিদ্যার যে ক্রিয়াগুলো এই কামাখ্যা ধামের উপর, মানে কামাখ্যা মন্দিরের যে প্রসেস পদ্ধতি, কারণ তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা। এখানে কিন্তু অনেক মানে অসাধারণ কাজ হয়, মানে খুব ভালো ভালো কাজ কিন্তু সংগঠিত হয়ে থাকে। যারা মনে করছেন তারা কিন্তু একবার যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটা রেখে দিন। যে দূরে রয়েছেন তারা অনলাইনে আসুন। আর অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে।